ঝর্ণা, ঝর্ণা, কী ব্যাপার? আমি অফিসে যাব তো নাকি? এখানে বসে বসে গল্প করছো যে? যতটা সম্ভব গম্ভীর মুখে বলার চেষ্টা করল রূপক। সব রেডি, ডাইনিং টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে, তোমার টিফিনও রেডি করে দিয়েছি। আর কিছু? নির্বিকার ভঙ্গিতে বলল ঝর্ণা। একটুখানি থতমত খেয়ে গেল রূপক। বলার আগেই সমস্ত কাজ পরিপাটি করে গুছিয়ে রেখে দেয় ঝর্ণা। কিছু বলার সুযোগই পায় না রূপক। সে ভেবেছিল বকাঝকা করবে, কাজের খুঁত ধরবে, সময় মতো কাজ হয়নি বলে রেগে যাবে, আর ঝর্ণা সবসময় তার সামনে ভয়ে ভয়ে থাকবে। এসবের কিছুই হচ্ছে না। মনের মধ্যে একটা অশান্তি শুরু হয়ে গেল। কিছু না কিছু তো খুঁজে বার করতেই হবে, যাতে সে ঝর্ণাকে একটুখানি দমাতে পারে। সে হলো গিয়ে পতি পরমেশ্বর, স্ত্রীর ওপর সবসময় কর্তৃত্ব করবে, সে তাকে নিজের বশে রাখবে। কিন্তু কিছুতেই সেই সুযোগটা পাচ্ছে না রূপক। ঝর্ণা, ঝর্ণা, খেয়ে মুখ ধুতে গিয়ে জোরে হাঁক পারল সে। কি হয়েছে? সঙ্গে সঙ্গে ছুটে এলো ঝর্ণা। বেসিনটা কেমন নোংরা হয়েছে দেখেছ? পরিষ্কার করতে পারো না? সারাদিন করোটা কি? এই, কি বলছিস তুই? কালকেই তো আমি এটা পরিষ্কার করলাম, পেছন থেকে এসে উত্তর দিলেন রূপকের মা। যাই হোক, এটা ঠিকমতো পরিষ্কার হয়নি, কোনো রকমে বলে সেখান থেকে চলে যেতে চাইল রূপক। আর সঙ্গে সঙ্গে মা তার পথ আটকে দাঁড়ালো। আর কোনো দিন এইরকম কথা বলবি না বাবু। সারাদিন করোটা কি মানে? তুই জানিস ও কত কাজ করে সারাদিন? তোদের তো সব কিছু হাতের কাছে রেডি চাই, এমনি এমনি সব কিছু হয়ে যায় না। যাহ বাবা, এক করতে আর এক হয়ে গেল। হতাশ সুরে কথাগুলো বলে সেখান থেকে চলে গেল রূপক। যাওয়ার সময় ঝর্ণার মুখে লেগে থাকা হাসিটা চোখ এড়ালো না তার। ঠিক যেন বলতে চাইছে, এবার হয়েছে তো। উফ, গা জ্বলে যায়। এইভাবে দিনের পর দিন চলে যায়। স্ত্রী ঝর্ণার উপর কিছুতেই আর কর্তৃত্ব ফলাতে পারে না রূপক। সময় মতো বাড়ির সব কাজকর্ম নিখুঁতভাবে করে রেখে দেয় সে। আর সেজন্য রূপকের বাবা মাও তাকে খুব ভালোবাসে। মায়ের সঙ্গে সারাক্ষণ হাতে হাতে কাজ করে সে। এরই মধ্যে মা একেবারে ঝর্ণা বলতে অজ্ঞান। বাধ্য হয়ে আবার মৃণালদার দ্বারস্থ হতে হলো রূপককে। এটা কি হচ্ছে মৃণালদা? সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কিছুতেই আমি ওকে ডমিনেট করতে পারছি না। তার কথা শুনে কিছুক্ষণ চুপচাপ বসে ভাবল মৃণাল। শোন, কথায় না হলে এবার হাত চালাতে হবে। ভয় পাবে না মানে? ভয় পেতে বাধ্য, টেবিল চাপড়ে বলে উঠল মৃণাল। হাত চালাতে হবে মানে? মানে একটু বেগরবাই দেখলেই ঠাটিয়ে এক থাপ্পড়, তারপর দেখ সামনে এলেই কেমন ভয়ে ঠকঠক করে কাঁপে। কি বলছো তুমি মৃণালদা? গায়ে হাত তুলব? সেটা কি ঠিক হবে? তাছাড়া সেরকম সুযোগও তো পেতে হবে। আমতা আমতা করে বলল রূপক। হঠাৎ খুব ইম্পর্ট্যান্ট কিছু মনে পড়ে গেছে, এইভাবে মুখটা উজ্জ্বল হয়ে উঠল তার। মনে পড়েছে, কালই ও মাকে বলছিল শুনছিলাম, বাবার বাড়ি যেতে চায়। আমি ওকে বাবার বাড়ি যেতে দেব না। বলতে গিয়ে হাসি ফুটে উঠল রূপকের ঠোঁটে। হ্যাঁ, এটা একদম ঠিক হবে। হাসি ফুটল মৃণালের মুখেও। মনে মনে প্ল্যান করতে করতে আনন্দে বাড়ি ফিরে এলো রূপক, আর সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলো। এই রবিবার বাবার বাড়ি যাব আমি, তুমিও চলো আমার সঙ্গে। সেদিন রাতে কথাটা জানালো ঝর্ণা। এখন আবার বাবার বাড়ি কেন? না না, এখন যাওয়া হবে না। গম্ভীর থাকার চেষ্টা করল রূপক। কেন হবে না শুনি? কোমরে হাত দিয়ে জবাব চাইল ঝর্ণা। তুমি চলে গেলে ঘরের কাজকর্ম কে করবে শুনি? মার তো বয়স হয়েছে, এতদিন তো মাই সব করে এসেছে। আর এই দুদিনের জন্য কি এমন ব্যাপার?
তাতে কি, এখন তুমি এসেছো যখন মায়ের ছুটি। না না, কোথাও যাওয়া হবে না, সোজাসুজি জানিয়ে দিল রূপক। বাপের বাড়ি আমি যাবই, দেখি কে আমাকে আটকায়। তাছাড়া মা নিজেই যেখানে আমাকে যাওয়ার পারমিশন দিয়েছে, তখন তুমি এত কথা কেন বলছো বলো তো? তীব্র ঝাঁঝ প্রকাশ পেল ঝর্ণার গলায়। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করো? বলেই হাত তুলতে গেল রূপক। মুহূর্তের মধ্যেই কী যে হলো কিছুই বুঝতে পারল না সে। ও মা গো, মরে গেলাম গো বলে যন্ত্রণায় চিৎকার করতে করতে বসে পড়ল শুধু। ডান হাতটাতে মনে হচ্ছে যেন কোনো ছাড় নেই। এত জোর যে কোনো মেয়ের শরীরে থাকতে পারে তা ঠিক বিশ্বাস হচ্ছে না রূপকের। একেবারে মুচড়ে দিয়েছে ঝর্ণা তার হাতটা। যাই হোক, ঝর্ণা নিজেই কিছুক্ষণ বরফ ঘষে দেওয়ার পর ব্যথাটা যেন কিছুটা কমলো মনে হলো রূপকের। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়ল সে। তোমার জন্য আমার মান সম্মান আর কিছু থাকবে না যা দেখছি। পরদিন প্রায় কাঁদো কাঁদো হয়ে মৃণালকে ফোন করল রূপক। ভালো করে ভাবনা চিন্তা করে কিছু একটা উপায় বার করবে জানিয়ে তাকে শান্ত করল মৃণাল। রবিবার ঝর্ণাকে বাবার বাড়িতে ছেড়ে দিয়ে এলো রূপক। 3 দিন পর ঝর্ণা বাড়ি ফিরে আসতেই আবার মৃণালের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিল সে। এবার তাকে সাকসেসফুল হতেই হবে। মৃণালের কথা, সে যখন ঝর্ণাকে মারতে পারেনি, তখন ঝর্ণার সামনে অন্য কাউকে এমন মারবে যে ঝর্ণা ভয় পেয়ে যাবে। পুরো ব্যাপারটা এমনভাবে সাজানো হবে যাতে মনে হবে যে বাড়িতে চোর ঢুকেছে, আর রূপক তাকে ধরে বেদম মারবে। মার খেয়ে চোর বাবাজির অবস্থা একেবারে কাহিল হয়ে পড়বে। তখন ঝর্ণা বুঝতে পারবে রূপকের রাগ আর গায়ের জোর দুটোই খুব বেশি। নির্দিষ্ট দিনে রূপকদের বাড়িতে চোর ঢুকলো। আগে থেকেই টাইম ঠিক করা ছিল। ঝর্ণা ঘুমিয়ে পড়লেও রূপক তাই জেগেই ছিল। যেই চোর ঘরে ঢুকলো, রূপক চোর চোর বলে চিৎকার শুরু করে দিল আর চোরকে ধরে মারতে শুরু করলো। প্রথমে অতটা না মারলেও ঝর্ণার ঘুম ভেঙে গেছে দেখে বেশ জোরে জোরে মারতে লাগলো। চোরও বেশ জোরে জোরে বাবারে মারে বলে চিৎকার করতে লাগলো। ততক্ষণে রূপকের মা বাবাও সেখানে হাজির। তুমি সরো, এমন হাল করব ব্যাটার যে আর কোনো দিন চুরি করতে পারবে না বলে রূপককে একদিকে সরিয়ে দিল ঝর্ণা। তারপর চোরের হাত ধরে এমন পটকে দিল যে কাটা কলা গাছের মতো ধরাশায়ী হয়ে পড়ল সে। সঙ্গে সঙ্গে তার মুখ থেকে মুখোশটা টেনে খুলে ফেলে দিল ঝর্ণা, আর সঙ্গে সঙ্গে অবাক বিস্ময়ে তার মুখ দিয়ে বেরিয়ে এলো, পটা তুই? দিদি তুমি তুমি এখানে কি করছো? অবাক হয়ে জিজ্ঞেস করলো পটা, মানে স্বয়ং চোর বাবাজি। তারপর সবাইকে অবাক করে দিয়ে ঝর্ণার পায়ে এসে পড়ল সে। কাঁদতে কাঁদতে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি, আমি জানতাম না যে এটা তোমার বাড়ি। এই দাদার এক বন্ধু আমাকে এখানে নিয়ে এসেছে, অনেক টাকা দেবে বলেছে। এরপর জানা গেল ঝর্ণা যে স্কুলে পড়তো তার পাশেই ছিল পটাদের বাড়ি। একদিন আর এক বন্ধুর সঙ্গে মিলে পটা যখন স্কুলের ক্লাস 8-এর কিছু মেয়েদের দিকে উল্টোপাল্টা মন্তব্য করছিল, তখন হঠাৎ সেখানে হাজির হয় ঝর্ণা। সে তখন ক্লাস 10-এ পড়ে। কি ব্যাপার, কি হয়েছে বলে ঝর্ণা যেই তাদের সামনে এসে দাঁড়ায়, তখন একজন দেয় চোঁ চোঁ দৌড়। ঝর্ণা তখন পটাকে ধরে ফেলে আর উত্তম মধ্যম দেয়। ছোটবেলা থেকেই ঝর্ণা খুব মারকুটে স্বভাবের, গায়ে তার অসম্ভব জোর। রোগা পাতলা পটা শেষমেশ সবার সামনে কান ধরে ওঠবোস করে রেহাই পায়।
কথা দেয় আর কোনো দিন কোনো খারাপ কাজ করবে না। ঝর্ণা নাকি তাকে এত মেরেছিল যে তার গায়ের ব্যথা সারতে 2 মাস সময় লেগেছিল। তবে ঝর্ণার বাবা মারা যাবার সময় নাকি এই পটাই আবার অনেক কাজকর্ম করে দিয়েছিল। এখন পটা এখানেই কোনো কারখানায় শ্রমিকের কাজ করে। পটার গল্প শুনতে শুনতে রূপকের মনের মধ্যেও ভয় চেপে বসল। পটা তো পায়ে ধরে ক্ষমা চেয়ে কেটে পড়েছে, এবার তার কি হবে? সবাই তো সব কিছু জেনে গেল। যথারীতি পরদিন সকালে রূপকের মা বাবা আর ঝর্ণার সামনে মাথা নিচু করে বসে আছে মৃণাল আর রূপক। মৃণাল সব কিছু স্বীকার করে নিল। আমি কি করব? ওই তো চেয়েছে ঝর্ণাকে নিজের বশে রাখতে। রানু যেমন আমার কথা শুনে চলে, ঝর্ণাও যেন ওর কথা শুনে চলে। মৃণালের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো ঝর্ণা। তারপর মৃণালকে বলল, তুমি কিন্তু রানুদের ওপর খুব হুকুম চালাও। নেহা তো খুব শান্ত মেয়ে, তাই সারাদিন তো বাড়িতেই বসে থাকে, ওইটুকু হুকুম না হয় পালন করলই। আত্মপক্ষ সমর্থনের জন্য বলল মৃণাল। সারাদিন বসে থাকে মানে? তোমার কি মনে হয় বাড়ির কাজগুলো কোনো কাজ নয়? তুমি তো বাড়িতে একটা কাজের লোক পর্যন্ত রাখোনি। সব কাজ রানুদি নিজে হাতে করে, তারপরও তুমি বলছো ও সারাদিন বাড়িতে বসে থাকে? দাঁড়াও, এবার তোমায় আমি মজা দেখাচ্ছি। কালই আমি রানুদিকে নিয়ে গিয়ে ক্যারাটে ক্লাসে ভর্তি করিয়ে আসব। তুমি বেশি বাড়াবাড়ি করলেই একটা বসিয়ে দেবে। বেশ রাগ রাগ গলায় বলল ঝর্ণা। এই না না, এরকম করো না। আচ্ছা কথা দিচ্ছি, আর কোনো দিন আমি রানুকে বসে রাখার চেষ্টা করব না, আর হুকুম করব না, করুণ গলায় বলল মৃণাল। আর রূপক, আমি তোমাকে বিয়ে করে এ বাড়িতে এসেছি তোমার সঙ্গে সুখে শান্তিতে সংসার করব বলে। আমি যদি কোনো ভুল করি তবে তুমি অবশ্যই সেটা ধরিয়ে দেবে, কিন্তু তাই বলে আমাকে বসে রাখতে হবে, এটা কেমন চিন্তা ভাবনা তোমার? স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক, প্রভুভৃত্য নয়। তাছাড়া ঝর্ণাকে কথা শেষ করতে দিল না রূপক। সবার সামনেই তার হাত ধরে বলল, আমাকে তুমি ক্ষমা করো, কথা দিচ্ছি আর কোনো দিন এ ভুল হবে না। আমি বুঝতে পারছি তোমাকে নিজের বশে আনার নেশায় ঠিক করে নিজেদের বিবাহিত জীবনটাই উপভোগ করতে পারছিলাম না। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হবে। স্বামীর কথা শুনে হাসি ফুটে উঠল ঝর্ণার মুখে। কিছুক্ষণ পর ফোনে কথা বলতে বলতে হাসিতে একেবারে ফেটে পড়ল রানু আর ঝর্ণা। দুই বন্ধুকে ভালোই শিক্ষা দিয়েছে দুই বোনে মিলে।